বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাত বাড়াতে চায় চীন। শি জিনপিং তারেক রহমান বৈঠক, ঢাকা বেইজিং 17টি সমঝোতা স্মারক সই। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। বেনজিরকে ফেরত পাঠাতে চিঠির জবাব দেয়নি আরব আমিরাত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার, অভিযোগ জামায়াতের। এবং ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে 235, আহত 4 সহস্রাধিক। বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। স্বাগত স্টার নিউজে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের হাত বাড়াতে চায় চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও অংশীদারিত্বের এই বার্তায় দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছে বেইজিং। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোরের বিষয়েও আলোচনা হয়েছে দুই নেতার বৈঠকে। কূটনীতির মঞ্চে সব সফর একরকম নয়। সময়ের গণ্ডি পেরিয়ে কিছু সফর হয়ে ওঠে একটি দেশের আত্মবিশ্বাস, মর্যাদা আর বৈশ্বিক অবস্থান বদলে যাওয়ার প্রতীক। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের সফর যেন ঠিক তেমনই এক অধ্যায়। সফরের শেষ দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান শি জিনপিং। এরপরই একান্তে বৈঠকে বসেন দুই নেতা, যেখানে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে আলোচনায়। কর্মসূচিগুলো পরে এই বৈঠক সহ চীন সফরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও অংশীদারিত্বের বার্তাও দিয়েছেন শি জিনপিং। China will be a trustworthy friend in the development of Bangladesh. It will be a long-term commitment of the People's Republic of China under the leadership of President Xi Jinping. এর আগে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রদ্ধা জানান চীনের শহীদ বিপ্লবীদের প্রতি। পরে গ্রেট হলে বৈঠক করেন চীনের ন্যাশনাল কংগ্রেস পার্টির স্ট্যান্ডিং কমিটির সভাপতি ঝাও লুজির সঙ্গে। সবশেষ চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর ঘুরে দেখেন তারেক রহমান। সব মিলিয়ে মালয়েশিয়া ও চীনে 4 দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের লাল গালিচা, রাষ্ট্রীয় মর্যাদা আর শীর্ষ নেতৃত্বের উষ্ণ আতিথেয়তায় উঠে এসেছে এক নতুন বার্তা। তা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর কেবল দর্শক নয়, সে নিজেও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরে বদলে যাওয়া আত্মবিশ্বাসী এমন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি যখন চীন সফরে আছেন, বেইজিংয়ের আকাশে যখন উঠছে সমান মর্যাদায় লাল সবুজের পতাকা, 1000 মাইল দূরে কোটি কোটি দেশবাসী দেখছে এমন এক বাংলাদেশ যে মাথা নত করে নয়, বরং চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই সফর তাই শুধুমাত্র কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং সম্ভাবনা আর আগামীর স্বপ্নের এক নতুন অধ্যায়ের নাম। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চায়না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ফেরত পাঠানোর নিয়ে সংযুক্ত আরব আমিরাত এখনও কোনো উত্তর দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে ওসমান হাদি হত্যায় জড়িতদের ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী তিনি আরও জানান, দেশব্যাপী ছড়িয়ে পড়া মাদক নির্মূলে প্রচলিত আইন সংশোধন করে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেখানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনার আয়োজন। অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, মাদক নির্মূলে আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তন করছে সরকার। মাদক নির্মূলে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে বলেও জানান তিনি। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র দেয়া হবে, প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চিঠি দেয়া হলেও বেনজির আহমেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি সংযুক্ত আরব আমিরাত। আমরা এখনো ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে, অন্য কোনো সংবাদ আমরা জানি। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে সরকার তৎপরতা চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি। পুশিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে অবৈধ নাগরিকদের তালিকা চেয়েছে বাংলাদেশ, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার, এমন অভিযোগ করে জামায়াত আমির বলেছেন, সরকারের ওপর সাধারণ জনগণ হতাশ ও ক্ষুব্ধ। সকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার অনিবার্য বলেও মন্তব্য করেন জামায়াত আমির। জনগণের দাবি আদায়ে প্রয়োজনে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর আলফালা মিলনায়তনে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক। দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামাত আমির বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? সরকারের 4 মাস পেরিয়ে গেলেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, পুরনো ফেসিস্ট কাঠামো বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করতে চায় সরকার। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরও আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যেই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলব, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যথাসময়ে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় জনগণ হতাশ বলে মন্তব্য করেন তিনি। জনগণের দাবি আদায়ে বিরোধীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে বলেও জানান তিনি। মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই, আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। শোক, ত্যাগ আর সত্যের পক্ষে অবিচল থাকার অনন্য প্রতীক পবিত্র আশুরা। কারবালার সেই হৃদয় বিদারক ঘটনার স্মরণে আজ দেশজুড়ে পালিত হচ্ছে মহররমের বিভিন্ন কর্মসূচি। তাজিয়া মিছিল, দোয়া ও শোক প্রকাশের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে ইমাম হোসেনের আত্মত্যাগের স্মৃতি। বিস্তারিত আল কাসিরের প্রতিবেদনে।
শোকের এই ধ্বনি ছুঁয়ে যায় পুরান ঢাকার আকাশ, বুক চাপড়ে মাতম নোহা মার্সিয়ার করুণ সুর, কালো পতাকার ছায়ায় ধীর পায়ে এগিয়ে চলা হাজারো মানুষের। শতাব্দী পেরিয়েও কারবালার রক্তাক্ত সেই স্মৃতি আজও যেন জীবন্ত। কারো হাতে আলাম, কারো কাঁধে সুসজ্জিত তাজিয়া। মিছিলের প্রতিটি পদক্ষেপে স্মরণ করা হয় 680 খ্রিস্টাব্দের কারবালার প্রান্তরের কথা, যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা। ইমাম হুসাইনের আজাদার কুল কায়নাতে তারা যারা আমার রসুলকে ভালোবাসে, যারা আজাদার আমরা আছি, সবার হৃদয়ে এখন পর্যন্ত ইমাম হোসেন জিন্দা আছে। অন্যায়ের সাথে উনি বায়াত করেন নেই, আমরা অন্যায়ের পক্ষ নেব না। এই তাজিয়া মিছিল শুধু একটি ধর্মীয় আচার নয়, শোক, শ্রদ্ধা আর আত্মত্যাগের প্রতীক। আশুরা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার ঐতিহাসিক হুসাইনি দালান থেকে বের হয় এই শোকের মিছিল। 10ই মুহররমে যে বার্তাটা হলো, সেটা হলো আপনি অন্যায়ের প্রতি কখনো মাথা নত করবেন না। এই 10ই মুহররম এটা স্মরণীয় হয়ে থাকবে এবং এই জন্য আমরা শোক পালন করছি। সমাজে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, ইসলামের এই আশুরার মিছিল থেকে, আশুরার দিন থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি। ভক্তরা বলছেন ইমাম হুসাইনের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার, সত্য ও মানবতার পক্ষে অটল থাকার এক অনন্ত প্রেরণা। হিংসা বিবাদ নয়, পৃথিবীতে নেমে আসুক শান্তি। শোক, ত্যাগ আর সত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠুক সমাজ ব্যবস্থা। আশুরার এই দিনে এমনটাই প্রত্যাশা লাখো হুসাইন প্রেমী, লাখো নবী ভক্তের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে কঠোর অবস্থানে উত্তর সিটি কর্পোরেশন। বিশেষ করে অভিজাত এলাকা, বনানীর সরকারি কোয়ার্টার থেকে শুরু করে নির্মাণাধীন ভবন সবখানেই চালানো হচ্ছে জোরদার অভিযান। টাস্কফোর্সের গত 3 দিনের অভিযানে পরিদর্শন করা স্থাপনাগুলোর প্রায় 50% মিলেছে এডিসের লার্ভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন স্বয়ং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তারা। রাজধানীতে ডেঙ্গুর বাহক এডিস মশার উৎপাত বাড়ছে। এই মশার বংশবিস্তারের জন্য এখন চলছে সর্বোত্তম পরিবেশ। আর তাই ডেঙ্গু প্রতিরোধে বনানী এলাকার সরকারি কোয়ার্টারগুলোতে অভিযান চালায় ডিএনসিসির টাস্ক ফোর্স। আর সেখানেই মেলে বিপুল পরিমাণ এডিসের লার্ভা পাওয়া গেছে এটার মধ্যে। এই বনানী এলাকায় আপনারা জানেন যে এখানে সরকারি কোয়ার্টার রয়েছে অনেকগুলো। আমরা আজকে পিডব্লিউডি, ট্যাক্সেশন এবং রাজুকের কোয়ার্টারগুলোতে অভিযান চালিয়েছি এবং আমরা কিছু কিছু এলাকায় বেশ ভালো সংখ্যায় লার্ভা পেয়েছি। এছাড়া কনস্ট্রাকশন সাইডের মধ্যেও আমরা যে একটা কনস্ট্রাকশন সাইডে গিয়েছি সেখানেও লার্ভা পাওয়া গেছে। অভিযানে বারবার উঠে আসে অবহেলার চিত্র। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলো যেন এডিসের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। এই লার্ভাগুলা 1-2 দিনের মধ্যেই উড়ে আমাদের মানুষদেরকে কামড়ায় এবং মানুষরা এবং হ্যাঁ, শুধু মানুষের রক্তই খায় এডিস মশা। ওনারা মানুষের রক্তই মানে খোঁজে। সেজন্য আমাদের লার্ভাগুলাকে আগে ধ্বংস করতে হবে, লার্ভার উৎপত্তি স্থলগুলোকে ধ্বংস করতে হবে। টাস্কফোর্সের গত 3 দিনের অভিযানে প্রায় 50% স্থাপনাতেই লার্ভা পাওয়া গেছে। যেখানেই লার্ভা মিলছে সেখানেই করা হচ্ছে জরিমানা। একই সাথে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার। আমাদের উদ্দেশ্য জরিমানা বা কাউকে সাজা দেওয়া না। আমরা যে সরকারি স্টাফ কোয়ার্টারগুলোতে যাচ্ছি, সেখানে আমরা কার জরিমানা করব? সেখানে তো অলাভজনক প্রতিষ্ঠান, তারা তো ওখানে 1000 মানুষ থাকে, তাদের তো। আর আমরা যে প্রতিষ্ঠানগুলোর জরিমানা করছি, এগুলো হচ্ছে লাভজনক প্রতিষ্ঠান। একটা আন্ডার কনস্ট্রাকশন প্রতিষ্ঠান থেকে উনি কোটি কোটি টাকা ইনকাম করবেন, এখানে আয়ের উৎস রয়েছে তার, কিন্তু উনি তার জায়গাটা ঠিক রাখবেন না এবং সেখান থেকে আশেপাশে উনি লার্ভা সরাবে এবং ডেঙ্গু মশা বা অ্যাডিস মশা সরাবেন। আমরা তাদেরকে নোটিশ করেছি, ডেকে বলেছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল ওষুধ ছিটানো কিংবা জরিমানা নয়, পাশাপাশি নগরবাসীর সচেতনতা জরুরি বলে মনে করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তাই নিজের সুরক্ষায় নিজের আঙিনা পরিষ্কার রাখার তাগিদ সিটি কর্পোরেশনের। প্রতিরোধমূলক বা সচেতনতা ব্যবস্থা করে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। কেটে গেছে বছরের পর বছর, তবুও শেষ হয়নি অপেক্ষা।
একজন স্বামী, একজন বাবা কিংবা একজন সন্তানের ফেরার আশায় এখনও দিন গোনে অসংখ্য পরিবার। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে সেই সব পরিবারের কণ্ঠে আবারও উঠে এসেছে গুমের বেদনা, বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। আমার চাচুরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকেছে। একদিন দুদিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে এক যুগ। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম। নিষ্পাপ কান্নাই এখনো বাবাকে খুঁজে ফেরে রাজধানীর শাহিনবাগ থেকে গুম হওয়া কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়েই হাঁটি আর জানি এটা আমার বাবা। যে দরজা দিয়ে একদিন বেরিয়ে গিয়েছিল পরিবারের সবচেয়ে আপন মানুষটি, তারপর আর ফেরা হয়নি। কেন আমাকে আমার বাবাকে হারাইতে হয়েছে? কেন আমাকে আজকে এখানে দাঁড়িয়ে আমার বাবা হারানোর দুঃখ বলতে হচ্ছে? অশ্রুসজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা। শুধু একজন মানুষ হারিয়ে যাননি, থমকে গেছে একটি পরিবারের স্বাভাবিক জীবন। সন্তান বড় হয়েছে বাবাকে ছাড়া, মা কাটিয়েছে অনিশ্চয়তার দীর্ঘ সময়। আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে মায়ের ডাক আয়োজিত এই আলোচনা সভায় প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি ছিল সবার কণ্ঠে। 16 বছর স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। আমার ওয়াইফ আমাকে বলেছে আমাদের বন্ধুদের দূরে থাকে, আমাদের আত্মীয়রা আমাদের ফোন কল রিসিভ করতে। এ সময় গুমের বিচার নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, ট্রাইব্যুনালে গুমের ভয়াবহ বর্ণনায় কান্নায় ভেঙে পড়েন সবাই। তারা কতটা অমানুষ হতে পারলে এই জাতীয় ঘটনা তারা করতে পারে, তারই আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনাদের 2টি ঘটনাস্থল, 2টি আয়নাঘর, র্যাবের একটি, আমাদের ডিজিএফ এর ওখানে একটি, আমি 2টাই কিন্তু আমি আসার পরে সিলগালা করে দিয়েছি। আর ডেপুটি স্পিকার বলেন, নীতির প্রশ্নে বিতর্ক থাকলেও ফেসিবাদের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমি আমার প্রথম ভাষণে বলেছিলাম, এই সংসদ মুসলিমের সংসদ। ফাঁসির মঞ্চের আসামিরা এই সংসদে আছেন, আয়নাগরের যারা ছিলেন তারা এই সংসদে আছেন, গুম হওয়া ব্যক্তিগণ এই সংসদে আছেন। এই মুসলিমের সংসদে দাঁড়িয়ে আছি আমরা। প্রধান অতিথির বক্তব্যে অশ্রুসিক্ত বিএনপির মহাসচিব। তিনি বলেন, গুম হওয়া পরিবারের পাশে রয়েছে সরকার। শুধু এটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের আর এই কষ্টের শিকার হতে হবে না। এই অনুষ্ঠান থেকে গুমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানবাধিকার কর্মীরা। ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ যে প্রত্যাশা করছি আমরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। স্বস্তি নেই রাজধানীর বাজারগুলোতে। সবজির দামের পাশাপাশি চড়া মাছের বাজার। এছাড়া সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজার সিন্ডিকেটের কারণে সাধ্যের মধ্যে আসছে না নিত্যপণ্যের দাম, আর তাই বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি তাদের। বাড়তি দামে বাজারে দিশেহারা ক্রেতা, চড়া দামে বিক্রেতাদেরও অস্বস্তি। এসবই রাজধানীর বাজারের নিয়মিত চিত্র। বরাবরের মতোই নিত্যপণ্যের দামে অসহায় সাধারণ মানুষ। সরকার বলছে যে বাজেটের দাম বাড়াবে, মানে এই বাজেটের দাম বা কমাবে, এখনো কমতি আমরা দেখতেছি না। আমরা মাল কিনতে গেলে দেখতেছি আমরা আগের চেয়ে বেশি দাম। বাজার কিন্তু ঊর্ধ্বগতি। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো মুদি বাজার, শাকসবজি, ফল ফলাদি সবকিছু কিন্তু উচ্চ মূল্য চলছে। সাপ্তাহিক ছুটির দিনে সবজির দাম চড়া। মৌসুমি সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 100 টাকা। শসার দাম কেজি প্রতি 70 থেকে 80 টাকা, আর টমেটো কিনতে হচ্ছে 150 থেকে 160 টাকায়। সরকার যদি এই বাজেটে আমাদের জন্য এই বাজারটা যদি স্থিতিশীল রাখে, সাধারণ মানুষের খেয়ে পরে বাঁচতে পারবে, আমাদের জন্য একটু সাশ্রয় হবে। শসা 70 টাকা 80 টাকা কেজি। টমেটো সিজন না, তো টমেটোর দাম বেশি, টমেটো 160 টাকা কেজি দেশি। এদিকে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা করে। ব্রয়লার মুরগি 160 থেকে 180, আর গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 850 টাকায়। অন্যদিকে মাছ কিনতে যেও বিপাকে ক্রেতারা। প্রায় সব মাছের দামই লাগাম ছাড়া।
এর পেছনে কারণ হিসেবে সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতাদের। চিংড়ি, ইলিশ মাছের দাম বরাবরের মতোই আকাশ ছোঁয়া। মাছের দাম নাগালের বাইরে। ইলিশ মাছ 3000 টাকা কেজি যাচ্ছে, আর অন্যান্য দেশি মাছ যেগুলো সেগুলোর তো দাম 1200-1400। কেনাকাটার দিক থেকে মানুষ কিনতে গেলে একটু হয়রান হয়ে যাচ্ছে, তাল মিলাতে পারছে না। গভর্নমেন্ট জানে কিভাবে সে পরিস্থিতি বাজার কন্ট্রোল করবে। পানি একটু পাচ্ছি তো, মাছটা একটু কম। যখন মাছের পেটে এখন ডিম, পানিটা পাচ্ছি, যখন ডিমটা ছেড়ে দিব, পানি তো টান দিব, তখন একটু মাছের আমদানি হবে, দাম কমবে। এমন বাস্তবতায় বাজারে স্বস্তি পেতে সারা বছরই কঠোর মনিটরিংয়ের তাগিদ ক্রেতাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভেনেজুয়েলায় প্রাণহানি বাড়ছে। এখন পর্যন্ত 235 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। রাজধানী কারাকাস ও উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বহু মানুষ। বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে স্বজন হারানোর আর্তনাদ এখন জনপদ থেকে জনপদে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম সতর্ক করে জানিয়েছে, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।